হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আগের চ্যাপ্টার গুলো আমরা যেভাবে শেষ করেছি, মানে যেভাবে আমরা রিভিশন করেছি, যেমন পড়তে পড়তে কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি এবং কোশ্চেন অ্যান্সার দিয়ে আমরা চ্যাপ্টারটা শেষ করেছি যে কিভাবে অ্যান্সার করব এবং কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো সেই রকম ভাবে চলো আজকে আমরা ইউনিট 5টা শুরু করি। অর্থাৎ পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণ, এই ইউনিটটা আমরা শুরু করি এবং এই ইউনিটটা আমরা ধীরে ধীরে সেইভাবেই শেষ করব। তাহলে আমাদের পড়াটাও ভালো হবে এবং বুঝতে পারবো কিভাবে কোন কোশ্চেনের অ্যান্সার আমরা করতে পারবো এবং কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো প্রথমে আমরা নাইট্রোজেন চক্র দিয়ে শুরু করছি, যেটা আমাদের সিলেবাসে অর্থাৎ এই ইউনিটে প্রথমেই আছে নাইট্রোজেন চক্র। তো নাইট্রোজেন চক্র দিয়ে চলো শুরু করি। তো নাইট্রোজেন চক্র কি? নাইট্রোজেন চক্র চক্র বলতে আমরা কি বুঝি? একটা সাইকেল বা বৃত্ত, তাই তো? তো নাইট্রোজেন চক্র হচ্ছে যেখানে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রথমে কোথায় আবদ্ধ হচ্ছে, মাটিতে নাইট্রোজেনের সংবন্ধন হচ্ছে, সেখান থেকে উদ্ভিদ দিয়ে যাচ্ছে, অর্থাৎ উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন শোষণ করছে এবং সে উদ্ভিদকে ভক্ষণ করে প্রাণীদের যে নাইট্রোজেন আসছে, উদ্ভিদ এবং প্রাণীদের দেহ থেকে সেই নাইট্রোজেন আবার মাটিতে অ্যামোনিয়া রূপান্তরিত হচ্ছে, সেখান থেকে নাইট্রেট লবণ, সেখান থেকে আবার বায়ুমণ্ডলে নাইট্রোজেন ফিরে যাচ্ছে। তো মৃত্তিকায় নাইট্রোজেন সংবন্ধন এই পার্টটুকু আজকে আমরা প্রথমে একটু আলোচনা করি ডিসক্রাইব ভাবে, যে কিভাবে মৃত্তিকায় নাইট্রোজেন সংবন্ধন হয়। মূলত মৃত্তিকায় অ্যামোনিয়া রূপে জীবজের মাধ্যমে, এই যে জীবজ প্রক্রিয়া, এর মাধ্যমে অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন সংবন্ধন হয় মৃত্তিকায়। তো মৃত্তিকায় নাইট্রোজেন সংবন্ধনের দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে প্রাকৃতিক এবং একটা হচ্ছে জীবজ নাইট্রোজেন সংবন্ধন। প্রথমে আমরা প্রাকৃতিকটাই আসি। প্রাকৃতিক প্রক্রিয়াটা কি? প্রাকৃতিক প্রক্রিয়াটা হচ্ছে পরিবেশে, তো আমাদের বায়ুমণ্ডলে কত পার্সেন্ট নাইট্রোজেন আছে? প্রায় 77 এর একটু বেশি, 77% বলা যেতে পারে। তাই 77% আছে নাইট্রোজেন গ্যাস, এই বিপুল পরিমাণ নাইট্রোজেন গ্যাস আছে। তো সেটা কিভাবে মাটিতে সংবন্ধ হচ্ছে? প্রাকৃতিক উপায়। তো প্রথমে নাইট্রোজেন আছে বায়ুমণ্ডলে এবং সাথে অক্সিজেনও আছে। তো এই N2 + O2 = 2NO, এই বিক্রিয়াটার মাধ্যমে প্রথমে কি তৈরি হচ্ছে? নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। কিন্তু এই বিক্রিয়াটা আর এমনি এমনি হয় না, এই বিক্রিয়াটা হতে গেলে কি দরকার? প্রচুর উচ্চ উষ্ণতার প্রয়োজন হয়। তো এখন এই প্রচুর উচ্চ উষ্ণতাটা পরিবেশে কখন হবে? যখন বিদ্যুৎ চমকায় বা বাজ পড়ে, সেই মুহূর্তটাই ওই যে অঞ্চলটায় বাজ পড়ে সেই বায়ুমণ্ডলের ওই স্তরটায় কি হয়? প্রচুর উচ্চ উষ্ণতা বা তাপমাত্রার সৃষ্টি হয়, সেই তখনই নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে প্রকৃতিতে, অর্থাৎ বায়ুমণ্ডল। দেন সেই নাইট্রিক অক্সাইড কি করে? নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? নাইট্রোজেন ডাই অক্সাইড। এটার জন্য কি লাগে? উচ্চ তাপমাত্রা। সেটা কিসের মাধ্যমে? বজ্রপাত। তারপরে সেই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করছে। দেন নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির জলের সাথে বা জলের সাথে মিশছে দু প্রকারের অ্যাসিড তৈরি করছে, সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড HNO2 এবং নাইট্রিক অ্যাসিড HNO3। দেন এই নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড কি করছে? উম, বৃষ্টির জলের সাথে মাটিতে পড়ছে এবং মাটিতে কি থাকছে? বিভিন্ন প্রকারের লবণ বা যৌগ, যেমন ক্যালসিয়ামের যৌগ হতে পারে, পটাশিয়ামের, সোডিয়ামের ইত্যাদি যৌগ থাকতে পারে। তো আমি এখানে ক্যালসিয়ামের উদাহরণ দিয়ে দেখিয়েছি যে এই অ্যাসিড HNO3, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর সাথে বিক্রিয়া করে কি গঠন করছে? ক্যালসিয়াম নাইট্রেট লবণ তৈরি করছে CaNO3 2। এই ক্যালসিয়াম নাইট্রেট লবণটাই মাটিতে নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেন যৌগ রূপে সঞ্চিত থাকছে। এই লবণ ক্যালসিয়াম নাইট্রেট, এই লবণটাই উদ্ভিদ শোষণ করছে তার মূল দিয়ে, কৈশিক জলের সাহায্যে এটা শোষণ করে তার দেহে খাদ্য তৈরিতে বা তার দেহ গঠনে কাজে লাগাচ্ছে। তাহলে বোঝা গেল আশা করি যে প্রাকৃতিক উপায়ে কিভাবে হয়। এবারে আসছি জীবজ পদ্ধতিতে। জীবজ হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এবং মিথজীবী ব্যাকটেরিয়া, দু প্রকারের জীব ব্যাকটেরিয়া আছে। তো স্বাধীনজীবী জীব হচ্ছে কি? অ্যানাবিনা, নস্টক, ক্লস্ট্রিডিয়াম,
এরা কি করে, এরা সরাসরি নাইট্রোজেনকে তাদের দেহে অ্যামোনিয়া রূপে সংবন্ধন করতে পারে স্বাধীনজীবী জীব, ডায়নামিনা, নস্টক, ক্লস্ট্রিডিয়াম। আর এই অ্যামোনিয়াটা তারা যে নাইট্রোজেন যৌগ রূপে অ্যামোনিয়াকে সঞ্চয় করছে তাদের দেহে, পরবর্তীতে এদের মৃত্যু হলে সেই অ্যামোনিয়াটা মাটিতে মিশে যায়। আর মিথজীবী জীবকে রাইজোবিয়াম, এরা কোথায় থাকে, এরা থাকে হচ্ছে সিম্মগোত্রীয় উদ্ভিদের মূলে, রাইজোবিয়াম। সিম্মগোত্রীয় উদ্ভিদের মূল কি, যেমন ছোলা, মটর ইত্যাদি, শিম ইত্যাদি, এগুলো হচ্ছে সিম্মগোত্রীয় উদ্ভিদ। কারণ এদের মূলে কি থাকে, লেগ হিমোগ্লোবিন। কারণটা মনে রাখবে, লেগ হিমোগ্লোবিন। লেগ হিমোগ্লোবিন নামক জৈব যৌগ থাকায় এই এই প্রকার উদ্ভিদ, এই সিম্মগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম বসবাস করে। মিথজীবী জীব, অর্থাৎ এরা বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করে সেই সিম্মগোত্রীয় উদ্ভিদকে প্রদান করে এবং তার পরিবর্তে এরা খাদ্য এবং বাসস্থান লাভ করে। তো এই সকল উদ্ভিদ এবং এই সকল জীবের যখন মৃত্যু হয় তখন তাদের যে সঞ্চিত নাইট্রোজেন যৌগ অ্যামোনিয়া সেগুলো মাটিতে মিশে যায়। এবং তার ফলে কি হচ্ছে, তাহলে এই বায়ুমণ্ডলের থেকে মৃত্তিকায় নাইট্রোজেন সংবন্ধন যে পার্টটা, সেটা আমরা বুঝলাম প্রাকৃতিক এবং জীবজ দুটো প্রকারের হয়। এরপরে কি আসছে, এরপরে ধাপ আসছে যে উদ্ভিদ এই নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেন মাটিতে মিশে সংবন্ধন হচ্ছে অ্যামোনিয়া যৌগ রূপে এবং এই বিভিন্ন লবণ রূপে। তো এগুলো কি করছে, উদ্ভিদ তাদের দেহে শোষণ করছে কৈশিক জলের সাহায্যে মূলের মাধ্যমে। এবং উদ্ভিদ থেকে কোথায় যাচ্ছে, প্রাণী, যেহেতু প্রাণী সরাসরি খাদ্য তৈরি করতে পারে না, কে খাদ্য তৈরি করতে পারে, উদ্ভিদ তৈরি করতে পারে। এবং প্রাণী উদ্ভিদকে ভক্ষণ করে তাদের যে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। এবং এই প্রাণী এবং উদ্ভিদের যখন মৃত্যু হয়, অর্থাৎ তারা যখন মাটিতে মিশে মৃত্যুর পর, তখন তাদের দেহে যে অ্যামোনিয়া প্রোটিন আছে বা নাইট্রোজেন গঠিত যৌগ আছে সেইগুলো কি হয়, মাটিতে মিশে অ্যামোনিয়া রূপে। তো চলো এবারে আমরা সেই ধাপে যাই। প্রথমে আর প্রথমে নাইট্রোজেন সংবন্ধন হলো, সেখান থেকে উদ্ভিদ প্রাণী দেহে গেল এবং তারপরে সেই নাইট্রোজেন আবার কিভাবে বায়ুমণ্ডলে যায় সেটাই আমরা আসি। আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা লিখে নেবে। এবং প্রাকৃতিক যে পার্টটা, এটা অনেক সময় আলাদা করেও আসে যে প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন সংবন্ধন কিভাবে ঘটে। তো এই বিক্রিয়াগুলো তোমাদের অবশ্যই লিখতে হবে সেখানে। তো এটা লিখে নিতে পারো খাতায় ভালো করে। নাইট্রোজেন সংবন্ধন হয়ে গেল। এবারে আসে মাটিতে অ্যামোনিয়া রূপে যাচ্ছে, অর্থাৎ অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন কে করছে, অ্যামোনিফিকেশন করছে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস প্রভৃতি। আমি একটা নামই লিখছি, ব্যাসিলাস মাইকয়েডিস। ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস, এগুলো সব সাইন্টিফিক নেম। ইংলিশে লিখবে এবং তলায় আন্ডারলাইন করবে। ব্যাসিলাস র্যামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস, এগুলো অ্যামোনিফিকেশনকারী ব্যাকটেরিয়া। এগুলো কি করে, প্রাণী বা উদ্ভিদের যে সকল প্রোটিন জাতীয় পদার্থ থাকে সেগুলোকে প্রথমে কিসে পরিণত করে, প্রোটিনের সরল রূপ কি, অ্যামাইনো অ্যাসিড, প্রথমে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, দেন অ্যামাইনো অ্যাসিডকে অ্যামোনিয়াতে পরিণত করে। দেন সেই অ্যামোনিয়াটা কি হয়, নাইট্রেট লবণে পরিণত হয়, অর্থাৎ নাইট্রিফিকেশন ঘটে। কে কে ঘটায়, নাইট্রোসোমোনাস, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, এই সকল ব্যাকটেরিয়া গুলো কি করে, এবং তোমরা যখন লিখবে অবশ্যই নামগুলো লিখবে, এক্সাম্পল দেবে, ঠিক আছে, তাহলে নাম্বার ভালো পাওয়া যাবে। নাইট্রিফিকেশন কি করে, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর অ্যামোনিয়াকে কি করে, নাইট্রেট এবং নাইট্রাইট লবণে NO2 NO3 তে পরিণত করে। কি করে, NO2 NO3 তে পরিণত করে, NO2 এবং NO3 তে পরিণত করে। এরপরে কি হয়, ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন
ডিনাইট্রিফিকেশন কে করে? সিউডোমোনাস, এই সকল ব্যাকটেরিয়া গুলো কি করে? ডিনাইট্রিফিকেশন করে। সিউডোমোনাস, থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স কে, সিউডোমোনাস, থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, তোমাদের বইতে সব নামগুলো লেখা আছে, ভালো করে মুখস্থ করবে। ডিনাইট্রিফিকেশন কি করে? সিউডোমোনাস, থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, এই সকল ব্যাকটেরিয়া গুলো কি করে? নাইট্রেট যৌগ থেকে নাইট্রোজেনকে বায়ুমণ্ডলে মুক্ত করে, নাইট্রেট যৌগ থেকে নাইট্রোজেনকে বায়ুমণ্ডলে মুক্ত করে। ঠিক আছে, তাহলে বোঝা গেল আশা করি। প্রথমে কি হয়? প্রথমে নাইট্রোজেন মৃত্তিকায় সংবন্ধন ঘটে, কিভাবে প্রাকৃতিক এবং জীবজ দুই প্রকারে, দেন সেখান থেকে উদ্ভিদ এবং প্রাণীদেহে যায়, তারপরে প্রাণীদের বা উদ্ভিদের যখন মৃত্যু ঘটে সেখানে অ্যামোনিফিকেশন ঘটে, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস ব্যাকটেরিয়া গুলো অ্যামোনিয়া অর্থাৎ প্রোটিনকে প্রথমে অ্যামাইনো অ্যাসিড দেন অ্যামোনিয়াতে পরিণত করে, সেই অ্যামোনিয়াকে নাইট্রিফিকেশন করে নাইট্রাইট যৌগতে পরিণত করে, N2NO3, NO2NO3 তে পরিণত করে, এবং ডিনাইট্রিফিকেশন হয় সিউডোমোনাস অর্থাৎ ডিনাইট্রিফিকেন্স, সিউডোমোনাস তারপরে হচ্ছে থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স কি করে? ডিনাইট্রিফিকেন্স এই নাইট্রেট যৌগ থেকে নাইট্রোজেনকে বায়ুতে মুক্ত করে। এরও একটা বিক্রিয়া আছে, যে কিভাবে করে সেটা আমি দেখাচ্ছি। তাই ডিনাইট্রিফিকেশনটা কিভাবে হয়, কি কি বিক্রিয়ার মাধ্যমে ডিনাইট্রিফিকেশন হয়? প্রথমে NO3 অর্থাৎ নাইট্রিক, তারপর নাইট্রা, NO2 মাইনাস, NO3, সেখান থেকে NO2 মাইনাস, সেখান থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। কি হয়? নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO তৈরি হয়। এই NOর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি তৈরি হয়? H+ আছে, হাইড্রোজেনের বিক্রিয়ায় N2O অর্থাৎ N2O প্লাস H2O, এই দুটো যৌগ তৈরি হয়। দেন N2O এর সাথে আবার হাইড্রোজেনের বিক্রিয়ায় কি তৈরি হয়? মুক্ত নাইট্রোজেন। এই বিক্রিয়াগুলো কে করে? সিউডোমোনাস বা থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, এরকম ডিনাইট্রিফিকেশনকারী ব্যাকটেরিয়া গুলো। তাহলে কি, আশা করি বিক্রিয়াটা বুঝতে পেরেছো তোমরা। এই তোমাদের বইতে এই বিক্রিয়াটা নেই, তবে পরীক্ষার খাতায় চাইলে লিখতে পারো বিক্রিয়াটা যে কিভাবে হয়। নাইট্রেট, নাইট্রাইট লবণ, সেখান থেকে NO অর্থাৎ নাইট্রিক অক্সাইড, সেখান থেকে N2O নাইট্রাস অক্সাইড, দেন সেখান থেকে N2O এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন বিক্রিয়া করে মুক্ত নাইট্রোজেন তৈরি করে, যেটা বায়ুমণ্ডলে ফিরে যায়। তো এই গেল আমাদের বায়ুমণ্ডলে অর্থাৎ নাইট্রোজেনের সাইকেল অর্থাৎ নাইট্রোজেন চক্র। তো এই নাইট্রোজেন চক্র থেকে এবারে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করি। প্রথম কোশ্চেন কি আসতে পারে? এক হচ্ছে বড় কোশ্চেন দিল, ধরো নাইট্রোজেন চক্র ব্যাখ্যা করো, নাইট্রোজেন চক্র চিত্র সহ ব্যাখ্যা করো। চিত্র সহ মানে রেখাচিত্র সহ ব্যাখ্যা। আশা করি পারবে, বুঝিয়ে দিলাম বায়ুমণ্ডলে নাইট্রোজেন মৃত্তিকা সংবন্ধ, এগুলো সব প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করতে হবে, লিখতে হবে, প্লাস সাথে চিত্র দিতে হবে। এটা 5 নম্বরে আসতে পারে। বা ধরো তুলে দিল হচ্ছে প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায়ে N2 সংবন্ধন, যেটা আমি বললাম যে কিভাবে হয়। এছাড়া ওখানে আরেকটা পয়েন্ট আছে যে প্রাকৃতিক উপায়ে গেল, জীবজ উপায়ে গেল নাইট্রোজেন সংবন্ধন, আর মানুষের দ্বারা হয়, যেমন হচ্ছে মানুষ যখন কৃষিভূমিতে নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগ করে সেখান থেকে নাইট্রোজেন সংবন্ধন হতে পারে। শিল্প কলকারখানার ধোঁয়া বা সেখানে দূষিত জলে প্রচুর নাইট্রোজেন জাতীয় যৌগ থাকে, সেগুলোর মাধ্যমে নাইট্রোজেন সংবন্ধন হতে পারে। তো প্রাকৃতিক উপায়ে গেল, বা জীবজ উপায়ে সেটাও তুলে দিতে পারে। এবং জীবজ উপায় থেকে বিশেষত শর্ট কোশ্চেন আসে, যেমন লেগ হিমোগ্লোবিন কি, কোথায় থাকে, সিম্বভর্তী উদ্ভিদের মূলে, এবং রাইজোবিয়াম কোথায় থাকে সেটা গেল। অ্যারাবিনা, নস্টক, ক্লস্ট্রিডিয়াম এগুলো কি? এগুলো হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, যেগুলো সরাসরি নাইট্রোজেন তাদের দিয়ে অ্যামোনিয়া রূপে সংবন্ধন করে। এবং আরেকটা কথা বলার, যে হচ্ছে অ্যানাবিনা কোথায় থাকে? অ্যানাবিনা তো স্বাধীনজীবী, কিন্তু এরা হচ্ছে অ্যাজোলা নামক এক প্রকার জলজ ফার্ন আছে, তাদের পত্রগহ্বরে এবং সাইকাস নামক উদ্ভিদের মূলে বসবাস করে। তো অনেক সময় দেখবে ধানের ক্ষেতে অ্যাজোলা যে ফার্নটা, সেই ফার্ন ছড়িয়ে দেওয়া হয় বা চাষ করা হয় ধানের ক্ষেতে। কারণ কারণ সেই ফার্নের পত্রগহ্বরে কি থাকে? অ্যানাবিনা নামক স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, যারা নাইট্রোজেন সংবন্ধন করে।
এই কারণে অ্যাজোলা চাষ করা হয়। আর একটা এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হবে, সেটা হচ্ছে কিভাবে মানুষের ক্রিয়াকলাপ, কিভাবে N2 চক্রকে প্রভাবিত করে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কিভাবে করে সেগুলো আমরা বলতে হবে, যেমন কলকারখানার ধোঁয়ায় অত্যধিক পরিমাণে কি থাকে, N2O, অত্যধিক পরিমাণে N2O থাকে, যেটা একটা গ্রিন হাউস গ্যাস, এটা নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে, অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন হয়ে যায়। বা তারপরে হচ্ছে কৃষি জমিতে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন যুক্ত সারের প্রয়োগ, এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে অর্থাৎ চক্রকে প্রভাবিত করছে, এবং এর ফলে কি হয় সেটাও খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্রের প্রভাব এবং নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে কি হতে পারে। যেমন নাইট্রোজেন চক্রের প্রভাবে N2O বেশি পরিমাণে উৎপাদিত হবে, যেহেতু নাইট্রোজেন ঘটিত যৌগের পরিমাণ মাটিতে বেড়ে যাবে, তাই N2O বেশি পরিমাণে উৎপাদিত হবে, গ্রিন হাউস এফেক্ট দেখা দেবে। এছাড়াও জমিতে কি হতে পারে, নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে চাষের অনুপযুক্ত হয়ে যেতে পারে, কারণ নাইট্রোজেন তো উদ্ভিদের বৃদ্ধির সহায়ক, কিন্তু বেশি পরিমাণে নাইট্রোজেন হয়ে গেলে কি হবে, আগাছার পরিমাণ বেশি বেড়ে যাবে, আগাছার পরিমাণ বেশি হয়ে যাবে, ফলে চাষের অযোগ্য হয়ে যাবে জমিটা। আর কি হতে পারে, অ্যাসিড বৃষ্টি হতে পারে, অর্থাৎ বেশি পরিমাণে যেটা ছিল যে অ্যাসিড রেইন, যেমন নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড, এগুলো পরিমাণ বেড়ে গেলে অ্যাসিড বৃষ্টি হবে। তো এইভাবে আমরা অ্যান্সার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছি আজকের ক্লাসটা। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখো, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আর পড়তে থাকো, কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট করো, আমি বোঝানোর চেষ্টা করবো আবার সেই জায়গাটা। তো টাটা।